আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় তারেক রহমানের সরকারের 1 মাস এবং ভারত বাংলাদেশ সম্পর্ক। আপনারা যারা বাংলাদেশের নিয়ে আমার ভিডিওগুলো নিয়মিত অনুসরণ করেন, দেখেন, তারা ইতিমধ্যেই জানেন যে তারেক রহমানের সরকারের 1 মাস যেদিন পূর্ণ হলো, অর্থাৎ 16 মার্চ, তারপর দিন 17 মার্চ আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও করেছিলাম যে তারেক রহমান এই 1 মাসে বাংলাদেশের নতুন কি করলেন এবং তিনি যে বেশ কিছু নতুন বিষয় এনেছেন, অনেক বলা যায় যে ইতিবাচক বিষয় তিনি যে নিয়ে এসছেন বাংলাদেশের প্রশাসনিক মহলে, বিশেষ করে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে কার্যসূচি কর্মসূচি, তার মধ্যে তিনি অনেক নতুন বিষয় এনেছেন যেগুলি প্রশংসনীয়। তিনি সাদামাটা জীবনযাপন করছেন, তিনি তার সময় ধরে কাজ করছেন, তিনি মানুষের সঙ্গে মেলামেশা করছেন, অর্থাৎ নিজেকে কাছের মানুষ এবং কাজের মানুষ প্রমাণ করার চেষ্টা করছেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি, যেগুলি গুরুত্বপূর্ণ বড় প্রতিশ্রুতি, সেগুলি সবই ভোটের কালি মুছে যাওয়ার আগেই তিনি পূরণ করে দিয়েছেন। এগুলি সবই খুব ভালো কাজ। আজকের বিষয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। এই বিষয়টা এই কারণে প্রাসঙ্গিক যে বিগত যে 18 মাসের সরকারটি ছিল অন্তর্বর্তীকালীন সরকার, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে এই সময়টি দুদেশের সম্পর্কের জন্যে শুধু তলানিতে পৌঁছেছিল, এটুকু বললেই অনেক কম বলা হবে। বরং বলতে হবে যে এই 18 মাস একেবারে অন্ধকারময়, এবং ইতিহাস নিশ্চয়ই এই ব্যাপারে পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করবে। আমার অভিমত, আমি বলতে পারি যে মোহাম্মদ ইউনূস তিনি একজন নোবেল শান্তি পুরস্কার প্রাপক, এই রকম একজন বিশিষ্ট ব্যক্তি, কিন্তু তিনি কিন্তু তার পদ মর্যাদা এবং ভাবমূর্তির সঙ্গে মোটেই সহযোগিতা করলেন না, বরং ভিন্ন পথে হাঁটলেন। যুদ্ধ উন্মাদনা তৈরি করা থেকে শুরু করে ভারত বিদ্বেষ, এবং তার প্রতিক্রিয়া ভারতের মাটি থেকেও হয়েছে, বাংলাদেশের মাটি থেকেও হয়েছে। কিন্তু যেটা আমি বলবো যে এই পর্বটাতে নেতৃত্ব তিনিই দিয়েছেন। ভারত সবসময় চেষ্টা করেছিল, চেয়েছিল যে নির্বাচিত সরকার আসুক এবং তখন সেই সরকারের সঙ্গে ভারত তার মতো করে কূটনৈতিক সম্পর্ককে আরও উন্নত করার চেষ্টা করবে। আবার একথাও ঠিক যে ইউনূস সরকার অপছন্দের সরকার থাকা সত্ত্বেও ভারত কিন্তু কতগুলি মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো রকম কার্পণ্য করেনি। যেমন খাদ্যপণ্য দেওয়ার ব্যাপারে কোনো রকম সমস্যা হয়নি, এবং বরং ভারত থেকে রপ্তানির পরিমাণ খানিকটা হলেও শেখ হাসিনার জমানার তুলনায় ইউনূস জমানায় বৃদ্ধি পেয়েছিল। ফলে ভারত তার মতো করে দায়িত্ব পালন করেছে। বিএনপি সরকারের সঙ্গে যে বিষয়টি, সেটি লক্ষণীয় যে ভারত কিন্তু তার বলা যায় যে উপযাজক হয়ে একটা বার্তা দিয়েছিল যে বিএনপি সরকারে এলে ভারত সেই সরকারের সঙ্গে খুব স্বস্তিতে মানে সম্পর্ক রক্ষা করতে পারবে। এবং খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের বিদেশমন্ত্রীর ঢাকায় যাওয়া, নরেন্দ্র মোদীর শোক প্রস্তাব নিয়ে যাওয়া, এবং সেই শোক প্রস্তাবেই তিনি আবার পরবর্তীকালে দেখা গেল যখন তারেক রহমান বিএনপির চেয়ারপারসন হলেন, তখন তাকে শুভেচ্ছা বার্তা পাঠানো এবং তার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, এই কথাগুলো কিন্তু নরেন্দ্র মোদী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগেই বলেছেন। ফলে এটা বোঝাই যাচ্ছিল যে ভারতের একটা প্রত্যাশা ছিল যে বিএনপি সরকারে আসুক। এই যে সরকার 1 মাস কাজ করলো, এই সরকারের সময় 1 মাস মোটেই খুব বড় সময় কিছু নয়। তবু শুরুটা নিয়ে সবাই কিন্তু আশা দোলা চলে, মানে আমরা এইভাবে ভাবি যে শুরুটা কেমন হলো, মন্দ হলো না ভালো হলো। সেদিক থেকে বলতে গেলে দু সরকারই কিন্তু একটা দায়িত্বশীল ভূমিকা পালন করলো এই 1 মাস, যেটা আমরা সাধারণ মানুষ প্রত্যাশা করি যে 1 মাস নয়, পুরো 5 বছর একটি নির্বাচন না হওয়া পর্যন্ত সম্পর্কটা এই রকম থাকুক। সম্পর্কটা কীরকম না, কোনো দেশ কারো সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করেনি, কোনো প্রতিক্রিয়া দেয়নি, বরং কতগুলি ইতিবাচক পদক্ষেপ আছে। যেমন ধরা যায় যে ভারতের ডিজেল কূটনীতি, ভারত করোনার সময় থেকে তখন তারা টিকা কূটনীতি শুরু করেছিল যে প্রতিবেশী দেশগুলিকে এবং পৃথিবীর অন্যান্য দরিদ্র দেশকে ভারত
টিকা সরবরাহ করেছিল, বাংলাদেশকেও ভারত করোনার টিকা সরবরাহ করেছিল এবং করোনা চিকিৎসার জন্য অনেক সরঞ্জাম, ওষুধপত্র সবই তারা দিয়েছিল। সদ্য যে এই যে চলমান জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটে কিন্তু ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ মানে পাইপলাইন, যেটা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী যৌথভাবে 2023-এ উদ্বোধন করেছিলেন। সেই ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে বাংলাদেশ চাওয়া মাত্র ভারত 5,000 টন ডিজেল পাঠিয়ে দিয়েছে এবং আগামী 4 মাসে 50,000 টন ডিজেল পাঠাবে বলে ভারত মানে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। এবং বাংলাদেশ সরকারের তরফে 2 জন মন্ত্রী ভারতের ঢাকার নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে আলোচনায় বলেছেন যে আমাদের আরও ডিজেল, আরও জ্বালানি আপনারা দিন। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রকের প্রধান মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কিন্তু একেবারে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন যে বাংলাদেশের এই যে প্রত্যাশা, এটা পূরণ করার চেষ্টা ভারত সর্বতোভাবে করছে। যদিও আরও অনেক প্রতিবেশী দেশ ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে, তার মধ্যে মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, কিন্তু ভারত কাউকেই না করেনি, তারা দেবে। এই যে 1 মাস, এই 1 মাসের মধ্যে অনেকগুলি এই ধরনের ইতিবাচক বিষয় আছে। আমরা যেমন দেখেছি যে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার তাকে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যেতে পারেননি তার উপযুক্ত কারণ ছিল যে ওই সময় ভারতেই একটি 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন চলছিল, ফলে তার পক্ষে এবং বিদেশমন্ত্রীর পক্ষে যাওয়া সম্ভব হয়নি। স্পিকার গিয়েছিলেন এবং স্পিকার গিয়েছিলেন শুধু তাই নয়, স্পিকার যাওয়া মানে হচ্ছে যে সব দলকেই তিনি প্রতিনিধিত্ব করেছেন, শুধু ভারত সরকারকে নয়। ফলে এটাও খুব গুরুত্বপূর্ণ এবং তারেক রহমানের সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। এই 1 মাসে কোনো দেশই কোনো ধরনের বিরূপ মন্তব্য করেনি, যে কথা আমি বলছিলাম। এবং এরই ফাঁকে আরেকটি বড় ঘটনা ঘটলো, সেটি হচ্ছে যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান, DGFI এর প্রধান, তিনি ভারতে এসেছিলেন। সরকারিভাবে যদিও কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি চিকিৎসার জন্য এসেছিলেন, কিন্তু ভারতের বিভিন্ন প্রথম সারির মিডিয়া থেকে খবর এবং বাংলাদেশের সামরিক গোয়েন্দা যে প্রচার সংস্থা আছে তারা, অর্থাৎ সামরিক গোয়েন্দা বাহিনীর যে প্রচার জনসংযোগ সংস্থা, তারা কিন্তু বিবৃতি দিয়ে, ISPR বিবৃতি দিয়ে তারা জানিয়েছে যে হ্যাঁ, DGFI এর প্রধান তিনি দিল্লিতে এসেছিলেন এবং তিনি দুদেশের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভারত সরকারকে দিয়ে গিয়েছেন এবং ভারতের প্রতিনিধিরাও তাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছেন। এবং তিনি শীর্ষস্থানীয় গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং দেখা গেল যে এই বৈঠকের ঠিক পরেই বনগাঁ সীমান্তে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা শরীফ ওসমান হাদির হত্যাকারী এবং তাদের আশ্রয়দাতা মিলিয়ে মোট 3 জনকে 2 দফায় অভিযান চালিয়ে তারা গ্রেপ্তার করতে সমর্থ হলো। এবং বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যে জনসংযোগ বিভাগ ISPR তারা বিবৃতি দিয়ে বলেছে যে এই ব্যাপারেও DGFI এর চিফ ভারত সফরে এসে কিছু তথ্য দিয়ে গিয়েছিলেন। ফলে এটা হচ্ছে একটা সহযোগিতার বিষয় যে দুদেশের দুষ্কৃতীরা কেউ যেন কারো অন্যের ভূখণ্ডে স্থান না পায়। ভারত খুব দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেছে, পশ্চিমবঙ্গ সরকার দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেছে, পুলিশ পদক্ষেপ করেছে। এগুলি সবই কিন্তু খুবই কাঙ্ক্ষিত। আবার একই সঙ্গে বলবো যে এগুলি খুবই আগামী দিনে একটা সম্পর্কের সুদিন ফিরবে বলে একটা মানে বলবো যে একটা মজবুত ভিত তৈরি হচ্ছে এবং নানান ঘটনা ঘটছে। এর মধ্যে একটি বিষয় একটু অস্বস্তিকর আছে যে ঢাকাতে ইতিমধ্যেই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা অভিযোগ করেছেন, তারা পথসভা করেছেন, জাতীয় প্রেস ক্লাবে সভা করেছেন এবং তারা অভিযোগ করছেন যে তারেক রহমানের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে প্রায় 50টির বেশি ঘটনা সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। কিন্তু লক্ষণীয় যে ইউনূস জমানাতে ভারত সরকার বা নয়াদিল্লি এই বিষয়গুলি নিয়ে প্রতিক্রিয়া দিলে এখনো পর্যন্ত কিন্তু এই তারেক রহমানের জমানায় যে ঘটনাগুলি ঘটেছে সেটা নিয়ে ভারত কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি। আমার মনে হয় যে ভারত সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে, তার কারণ সংখ্যালঘুরা, এটা আমার ব্যক্তিগত মত, যে সংখ্যালঘু
সংখ্যালঘুরা কোথাও নিরাপদ নয়। আমি এই কথা দায়িত্ব নিয়ে বলতে পারবো না যে ভারতে সংখ্যালঘুরা নিরাপদ আছে, এরকমটি নয় এবং পৃথিবীর কোথাওই তারা নয়। ফলে এগুলো কাঙ্ক্ষিত নয়, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে, এটা খুবই বাঞ্ছনীয়। এবং এই কথা যখন আমি বলছি তখন দেখা যাচ্ছে যে আমেরিকার ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি কমিশন তারা ভারতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, অতীতেও করেছে, আবার অতি সম্প্রতিও করেছে। ফলে আমি ভারতবাসী বলে এই রকমভাবে কোনো দাবি করি না যে আমাদের দেশে সংখ্যালঘুরা সকলেই খুব নিরাপদে আছেন, সুরক্ষিত আছেন। কিন্তু আবার এটাও ঠিক যে আমাদের দেশের রাষ্ট্রের যেমন কর্তব্য আছে সব নাগরিককে সুরক্ষা দেওয়া, তারেক রহমানের বা বাংলাদেশ সরকারেরও সেই কর্তব্য আছে। এবং এবারে নির্বাচনে সংখ্যালঘুরা তো দুহাত তুলে বিএনপিকে নির্বাচিত করেছে, সেই জন্যে তারা একটি দলকে নির্বাচিত করে আরেকটি দলের বিরাগভাজন হয়েছে, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী। ফলে বিএনপির কিন্তু রাজনৈতিক কর্তব্য এবং তারেক রহমানের সরকারের অনেক বেশি প্রশাসনিক দায় বর্তায় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া। আমি আশা করব যে তারেক রহমান এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবেন। তিনি যদিও এই যে উপাসনালয়ের প্রধান এবং সহকারীদের যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেখানে কিন্তু কোনো বিভাজন করেননি, সব ধর্মের উপাসকেরা বা উপাসনালয়ের প্রধান এবং সহকারীরা তারা এই ভাতা পাবেন এবং অলরেডি পাওয়া শুরুও করেছেন। এখন আমি যেটা আসি যে ডিজেল দেওয়ার ব্যাপারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী দিনে এটা ধরে নেওয়া যায় যে দুদেশের যে পরিকাঠামোগুলি ব্যবহার করা শুরু হয়েছিল শেখ হাসিনার সময়তে সেগুলিও আস্তে আস্তে চালু হয়ে যাবে। অর্থাৎ ভারতের সমতল থেকে খাদ্যপণ্য, জ্বালানি এগুলি নদীপথে বাংলাদেশের ভেতর দিয়ে আসামে বা ব্রহ্মপুত্র হয়ে আসামে এবং আরও উত্তর পূর্বে পৌঁছে যাবে, যেগুলি শেখ হাসিনার সময়তে চালু হয়েছিল। আবার আমরা যেমন আমরা চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর যদি ব্যবহার করতে পারি, আবার একই সঙ্গে আগের মতোই বাংলাদেশ তারা কলকাতা বন্দর, বিশাখাপত্তনম বন্দর, পারাদ্বীপ বন্দর এগুলি তারা ব্যবহার করবে, দিল্লি বিমানবন্দর তারা ব্যবহার করবে। এগুলোও কিন্তু কাঙ্ক্ষিত। অর্থাৎ দুই দেশের মধ্যে এই জিনিসগুলো শুরু হওয়া জরুরি এবং সম্পর্কটাকে স্বাভাবিক করার জন্য সরকারি স্তরে এই জিনিসগুলি দরকার। তার কারণ হচ্ছে যে এতে ব্যবসা বাড়বে এবং দুদেশেরই অর্থনৈতিক বিকাশ হবে। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিটি গত 18 মাসে অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। চরম নিন্দুকও কিন্তু এটা স্বীকার করবেন যে শেখ হাসিনা দেশের অর্থনীতিকে একটা বড় জায়গায় দাঁড় করিয়েছিলেন, যার নজির কিন্তু মানে খুব কমই আছে। আবার ভারতেরও কিন্তু প্রয়োজন তার অর্থনীতিকে আরো বেশি উন্নত করা, ফলে এই বিষয়গুলি দরকার। কিন্তু আমি আজকে আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই, সেটি হচ্ছে যে জমানা নির্বিশেষে সবসময় আমরা শুনে থাকি যে পিপলস টু পিপলস রিলেশন, অর্থাৎ দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক। আমি বাংলাদেশে নির্বাচন কভার করতে গেছিলাম, আমরা কয়েকজন সাংবাদিক গিয়েছিলাম। আমাদের কয়েকজন সাংবাদিককে কলকাতার একটি থিঙ্ক ট্যাঙ্ক যারা বাংলাদেশ এবং ভারত সম্পর্ক নিয়ে কাজ করে তারা ডেকেছিল যে নির্বাচন পরবর্তী দুদেশের সম্পর্কের বিষয়ে আমাদের কি অভিমত। তো আমি আমার যে অভিমতগুলি বলেছি তার দুটি বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই। আমার মনে হয় যে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টিতে যে কোনো দেশের মধ্যেই সম্পর্কের ক্ষেত্রে পিপলস টু পিপলস কানেকশন অর্থাৎ জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত অগ্রাধিকার পাওয়া উচিত। কিন্তু ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটা 1 নম্বর প্রায়োরিটি, অর্থাৎ প্রায়োরিটি তালিকাতে 1 নম্বরে থাকা উচিত। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তো অবশ্যই, তার কারণ আমরা দুদেশ রক্তের বন্ধনে আমরা আবদ্ধ এবং শুধু তাই নয়, আমাদের দুদেশের মানুষের মধ্যে একটা আবেগও আছে পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার। তো আমি মনে করি যে এই যে ভিসা 18 মাস ইউনূস জমানায়, আমি মনে করি ভারত বাংলাদেশ দুদেশই ছেলে মানুষই করেছে। এইভাবে ভিসা বন্ধ করে দিয়ে হাজার হাজার মানুষের যে ক্ষতি তারা মানে এই সময়টাতে হলো, যেমন বাংলাদেশে বহু মানুষ এখানে চিকিৎসা করাতে পারলেন না, তাদের শারীরিক অবস্থার অবনতি হলো, কেউ কেউ মারাও গেলেন। আবার এখান থেকে অনেকে MBBS পড়তে যান বাংলাদেশে, তারা যেতে পারলেন না। ওই দেশের ছেলেমেয়েরা আমাদের এখানে সময় মতো স্কুল মানে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারলেন না। পর্যটন সম্পূর্ণ বিপর্যস্ত হলো। কলকাতায় তো
হাসপাতাল, নিউ মার্কেটের মতো বাজার, এগুলি সবই মানে তুমুল আর্থিক সংকটের মধ্যে পড়েছে। আমাদের এখানে যারা পর্যটনের কাজের সঙ্গে যুক্ত, রিক্সা চালক থেকে পানওয়ালা থেকে হোটেল মালিক, ট্রাভেলার্স, সকলেরই কিন্তু একটা ব্যাপক ক্ষতি হলো। আমার মনে হয় যে এই ধরনের যখনই দুটি দেশের মধ্যে কোনো একটা বিবাদ হবে, বিবাদের জন্য সবসময় বদলা নেওয়ার জন্য যদি আমরা ভিসা বন্ধ করে দিই, তাহলে কিন্তু বিবাদ কোনোদিনই কমবে না, বরং দুদেশের মানুষের মধ্যে এই সম্পর্কটাকে যদি আমরা বিতর্ক বিবাদের সত্ত্বেও বজায় রাখতে পারি, তাহলে দুদেশেরই মঙ্গল, অর্থনৈতিক প্রগতি সম্ভব এবং একটা শান্তি বিরাজ করার পরিস্থিতিও তৈরি করা সম্ভব। আমার মনে হয় সেই কারণেই আরও এক ধাপ এগিয়ে দুদেশকেই ভাবা উচিত অন অ্যারাইভাল ভিসা, অর্থাৎ এই যে ভিসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, উপযুক্ত কাগজপত্র নিয়ে কেউ যদি সীমান্তে এসে হাজির হন, তাকে সঙ্গে সঙ্গে সেখানেই ভিসা দিয়ে দেওয়া, সেটা সে এয়ারপোর্টে আসুক বা স্থলবন্দরে আসুক বা নদী বন্দরে আসুক। আমার মনে হয় যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটি এখন করা যেতে পারে এবং এটা দুদেশকেই সমানভাবে ভাবা উচিত যে কিভাবে এই অন অ্যারাইভাল ভিসা চালু করা যায়, কারণ এই যাতায়াত বাড়লে দুদেশের অর্থনীতিও কিন্তু চাঙ্গা হবে এবং অনেক মানুষের কর্মসংস্থান হবে। একটা বড় কারখানা না করে, একটা বড় বাজার তৈরি না করেও আমরা যদি কিছুটা কর্মসংস্থান বৃদ্ধি করতে চাই, তাহলে কিন্তু আমাদের দুদেশের মানে কর্তাদের হাতেই এই সহজ পথটি আছে। আমার মনে হয় যে এখানে অনেকে অনেক রকম বলেন যে অমুকে এসে এখানে থেকে যায়, জঙ্গিরা ঢুকে পড়বে। আমার মনে হয় যে এগুলি খুবই মানে ছেলে মানুষই কথা। তার কারণ আমাদেরও নিরাপত্তা বাহিনী আছে, আমাদেরও গোয়েন্দা আছে, বাংলাদেশেরও আছে। ফলে কেউ যদি অপকর্ম করতে চায়, সে অন অ্যারাইভাল ভিসা নিয়ে এই পথে আসবে না। দুদেশের মধ্যে যাতায়াত করার অসংখ্য ব্যবস্থাপনা আছে, বরং সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধনের জন্যে অন অ্যারাইভাল ভিসা চালু করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। তাতে অর্থনৈতিকভাবে দুদেশ লাভবান হবে। আমার দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে অ্যানসেস্ট্রাল ট্যুরিজম বা ভিটে পর্যটন বা ভিটে দর্শন। অর্থাৎ এই যে আমরা পশ্চিমবঙ্গের একটা বিপুল সংখ্যক মানুষ আছি, আসামে আছে, মেঘালয়ে আছে, ত্রিপুরায় আছে, যাদের পৈতৃক ভিটে বাংলাদেশে আছে। আমি যেমন আমার প্রথম বাংলাদেশ সফরে একটা বড় অংশ কেটেছিল আমাদের পৈতৃক ভিটে খুঁজে বার করা এবং সেই ভিটে পরিদর্শন এবং সেখানকার ছবি তোলা, তাদের সঙ্গে কথা বলা, গল্প আড্ডা দেওয়া, সেটা একটা মানে অভিনব মানে অভিজ্ঞতা। এবং আমরা যখনই কেউ বাংলাদেশে যাই, পাড়ার কেউ জানতে পারলে তারা বলে যে তুমি কি ওই অমুক দিকটায় যাবে, তাহলে আমাদের ওইখানে বাড়ি ছিল, যদি দেখে আসতে পারো, এই হচ্ছে ঠিকানা। তো তার মানে মানুষ কিন্তু শেকড়ের সন্ধানে সবসময় থাকে, শেকড় মানুষকে সবসময় টানে। তো আজকে আমাদের দুটো দেশের মধ্যে সীমারেখা আছে, রাজনৈতিকভাবে আমরা আলাদা, দুটো স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু আমরা অন্তরের এই যে টান অর্থাৎ ভিটে পরিদর্শন, ওপারেও কিন্তু প্রচুর মানুষ আছেন, প্রায় 70 লক্ষ মানুষ তো সেই সময় এপার ওপার করেছেন। আমাদের এখান থেকে বহু পরিবার যারা ওপারে চলে গিয়েছেন, তাদের ভিটেগুলি এখানে রয়েছে। হ্যাঁ, বিনিময় হয়েছে, কিন্তু ভিটে ভিটেই। কেউ যদি তার বাড়ি বিক্রিও করে দেয়, তারপরেও কিন্তু সে একটা সময় চেষ্টা করে সেই বিক্রি করে দেওয়া বাড়িটাও একবার গিয়ে দেখে আসা, কারণ আফটার অল নিজের বাড়ি, নিজের ভিটা। কেউ যদি তার জমি বিক্রিও করে দেয়, করে শহরে চলে আসে, চেষ্টা করে বছরে একবার বা 5 বছরে একবার সেই ভিটা পরিদর্শন করতে যায়। আমার মনে হয় যে এই দুদেশের মধ্যে যদি ভিটা পরিদর্শনের পরিকল্পনা চালু করা যায়, পর্যটন চালু করা যায়, বিপুল কর্মসংস্থান সম্ভব হবে। এবং দুই দেশ যদি মুখোমুখি বসে এর জন্য একটা স্কিম তৈরি করে যে এই ভিটে পরিদর্শনের জন্য কেউ যদি যান, তাহলে তাকে এই 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 সহায়তা দেওয়া হবে, অর্থাৎ তিনি হোটেলে কিছু ছাড় পাবেন, তিনি অন্যান্য কিছু সুযোগ সুবিধা পাবেন, তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। এইগুলো যদি করা যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের মধ্যে আত্মিক বন্ধনটা আরও ভালো হবে। ফলে তখন আর আমাদের মধ্যে এই যুদ্ধ উন্মাদনা, কথায় কথায় কেউ বলছে কলকাতা নিয়ে নেব, কেউ বলছে গুয়াহাটি নিয়ে নেব, কেউ বলছে চট্টগ্রাম নিয়ে নেব, অত্যন্ত ছেলে মানুষই কথাবার্তা। এবং খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের সাংবাদিক বন্ধুদেরও কেউ কেউ এই যুদ্ধ উন্মাদনাকে উস্কেছেন। তো
যাই হোক, আমার মনে হয় যে ভিটে পরিদর্শন, এবং এটা আরও একটি কারণে দরকার যে আমাদের দুই দেশেই কিন্তু আমাদের পূর্বপুরুষদের অনেকেরই ভিটে রয়েছে। সেই ভিটেগুলো যাতে সংরক্ষণ করা হয়, সেইগুলির যাতে যত্ন আত্তি করা হয়। দুদেশের মানুষ যখন এই যাতায়াতটা শুরু করবেন তখন স্বাভাবিকভাবেই সেই দেশের সরকার এবং স্থানীয় প্রশাসন তারা এই গুরুত্বপূর্ণ ভিটেগুলো, মনীষীদের ভিটেগুলো প্রতি আরও বেশি তারা যত্নবান হবেন। সেগুলি যাতে প্রমোটিং না হয়ে যায়, সেগুলি যাতে বেহাত না হয়ে যায়, ভেঙে মানে নিশ্চিহ্ন না হয়ে যায়, সেদিকে তারা সতর্ক থাকবেন। যেমন আমরা তো জানি যে 18 মাসেই দেখা গেল যে সত্যজিৎ রায়দের পৈতৃক ভিটে, সুকুমার রায়ের পৈতৃক ভিটে, উপেন্দ্র কিশোরের পৈতৃক ভিটে, সেই ভিটে কিভাবে বেদখল হয়েছে। ঋত্বিক ঘটকের যে বাড়ি, সেই বাড়ি কিভাবে ভেঙে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ তারা তাদের জায়গাটা দখল নিয়ে নিল। এখন যদি নিয়মিত এই বাড়ি পরিদর্শনের চেষ্টা থাকতো তাহলে স্থানীয় প্রশাসনের ওপর কিন্তু একটা চাপ থাকতো যে না, এই বাড়িটা ঋত্বিক ঘটকের বাড়ি, এটাকে রক্ষা করতে হবে। যেমন সুচিত্রা সেনের বাড়ি খুব মর্যাদার সঙ্গে সংরক্ষিত আছে, কিন্তু কতদিন থাকবে কেউ কিন্তু জানে না। কিন্তু যদি নিয়মিত এপারের মানুষ সুচিত্রা সেনের ভিটে পরিদর্শন করেন, জ্যোতি বসুর ভিটে আছে এবং আরও অনেক মহান ব্যক্তিদের আছে, মানে আমি এক লহমায় সেই নামগুলি সব মানে বলতেও পারবো না। বিশিষ্ট যারা আমাদের, তাদের জন্মস্থান আছে, তাদের ভিটে মাটিগুলি আছে, সেগুলো কিন্তু এই স্মৃতিগুলো আমরা রক্ষা করতে পারবো। অর্থাৎ ইতিহাসের কিছু আকরকেও আমরা কিন্তু এই ভিটে পরিদর্শনের পরিকল্পনা দিয়ে চালু রাখতে পারবো। ফলে আমার মনে হয় যে 1 মাস বড় কিছু সময় নয়, কিন্তু 1 মাস একটা শুভ সূচনার ইঙ্গিত দিয়েছে। আমরা আশাবাদী, আমি আশাবাদী সবসময় যে আমাদের দু দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে এবং এই সম্পর্ক যথার্থই নাগরিকদের মধ্যে হোক, আমাদের নাটক, সিনেমা এগুলির বিনিময় হোক,